নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিও সাথে নিয়ে। আমরা চলে এসেছি বীরভূমের পুজোর গল্পের অন্তিম পর্বে। বিগত বেশ কয়েকটি পর্বে আপনাদের দেখিয়েছি বীরভূম থেকে বর্ধমানের ঐতিহ্যবাহী বেশ কয়েকটি পুজো। তার মধ্যে উল্লেখযোগ্য সুরুল জমিদার বাড়ি অর্থাৎ সরকার বাড়ির পুজো, কালিকাপুর রাজবাড়ির পুজো, রায়পুর জমিদার বাড়ির পুজো এবং বিশ্বের সর্বপ্রথম যেখানে দুর্গাপুজো হয়েছিল সেই গড় জঙ্গলের দুর্গাপুজো আপনাদের দেখিয়েছি। এছাড়াও ছিল আরও বেশ কয়েকটি পুজো। আপনারা আশা করি সেই পর্বগুলো দেখেছেন। যাদের দেখা হয়নি আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, অথবা পান্থজন কথা ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি সেই পর্বগুলো দেখে নিতে পারেন। আর এই অন্তিম পর্বে থাকছে বীরভূমের লাভপুর থানার অন্তর্গত শীতল গ্রামের দুর্গোৎসব। এই শীতল গ্রামের দুর্গাপুজো একটি অদ্ভুত বিশেষত্ব রয়েছে এবং অত্যন্ত জাগ্রত পুজো বলে গ্রামের মানুষজন মনে করেন। মূলত এই শীতল গ্রামে বাজিকর সম্প্রদায়দের বাস। বাজিকর অর্থাৎ যারা ভোজ বাজি ইত্যাদি দেখিয়ে তাদের জীবিকা অর্জন করেন। বর্তমান তাদের পেশা এই বাজিকর খেলা দেখানো, কিন্তু পূর্বে তাদের এই যে সম্প্রদায় তারা ছিলেন ডোম এবং বাগদি সম্প্রদায়। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যন্ত একটি গ্রাম বীরভূমের। এই গ্রামের মধ্যে ডোম এবং বাগদি সম্প্রদায়ের পুজো হয়। তারা তাদের অত্যন্ত কষ্ট করে উপার্জনের টাকা দিয়ে এই পুজো করেন এবং এই যে দেখতে পাচ্ছেন খুব সাদামাটা পুজো। আমি চলে এসেছি বাজিকর গ্রামে। এবার আসি এই গ্রামের পুজোকে কেন এত জাগ্রত বলা হয়। এই পুজোতে অষ্টমী তিথিতে মায়ের পায়ের ছাপ ফুটে ওঠে। হ্যাঁ, গ্রামে সকলে মনে করেন মা দুর্গা স্বয়ং আবির্ভূত হন। এটি সাদা কাপড়ের ওপর সিঁদুর ছড়িয়ে দেন এবং ঠিক অষ্টমী পুজোর সন্ধিক্ষণের পূর্বে এখানে সকলের চোখের সামনে কিন্তু ধীরে ধীরে মা দুর্গার পায়ের ছাপ ফুটে ওঠে এবং তারপরেই অষ্টমী পুজোর সন্ধি পুজো শুরু হয় এবং বলি হয় মায়ের কাছে ইত্যাদি শুরু হয়। আমি এক বছর গিয়ে, এই বছরে যদিও সেই সময়টি পার হয়ে গেছিল, কিন্তু এই যে দেখছেন আপনারা এই স্থানটি, এখানেই এই সিঁদুরের উপরেই মায়ের পায়ের ছাপ পড়ে। শীতল গ্রামের দুর্গাপুজোর আরও একটি বিশেষত্ব হলো এই গ্রামের দুর্গাপুজো কিন্তু কোনো ব্রাহ্মণ পুরোহিত করেন না, করেন এখানকার ডোম বাগদি সম্প্রদায়ের মানুষই। তাদের সহজ সরল আয়োজন ও কাতর আরতিতে প্রসন্ন হয়ে মা দুর্গা স্বয়ং উপস্থিত হয়ে তার চরণ চিহ্ন রেখে যান এই স্থানে। দুটি পুজোর ঠিক মাঝ বরাবর রয়েছে শীতল গ্রামের এই শিব মন্দিরটি। মন্দিরের ভেতরে রয়েছে শিবলিঙ্গ এবং শিব ঠাকুরের একটি খুবই সুন্দর বিগ্রহ। শিব মন্দিরের দোতলায় রয়েছে এই চড়কের কাঠ। এই শিব মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর এই স্থানে চড়কও পালিত হয় মহা ধুমধামের সাথে।
ডোম বাগদি সম্প্রদায়ের পুজোর পাশেই এই আরও একটি পুজো কিন্তু হচ্ছিল। মায়ের মুখ অপূর্ব সুন্দর, ঠিক গ্রাম্য বালিকার মতো মুখ, এবং আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিমাগুলো বেশ কিছুটা কিন্তু শহরাঞ্চলের প্রতিমার থেকে আলাদা। কয়েক বছর আগে এই অঞ্চলটিতে যখন এই দুটি দুর্গা দালান একেবারে মাটির ছিল, সেই সময়ও আমি গিয়েছিলাম এবং অষ্টমী তিথিতে আমরা গিয়েছিলাম। সেখানে কিরম ছিল সেই সময়টা আপনাদের ছবির মাধ্যমে দেখাবো, আপনারা দেখে নিন। দেখুন একেবারে মাটির সমস্ত উঠোন ছিল, আর এই সিঁদুরের উপরেই মায়ের পায়ের ছাপ ফুটে ওঠে। শীতল গ্রামের খুব কাছেই রয়েছে বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং কোপাই নদীর সেই অর্ধচন্দ্রাকৃতি হাঁসুলি বাগ, যেই হাঁসুলি বাগ অবলম্বনে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আমরা এরপরে চললাম বীরভূমের পঞ্চসতীপীঠের অন্যতম মা ফুল্লরার মন্দিরে। এই লাপ্পড়ি ফুল্লরা মন্দির খুবই কাছে এই স্থান থেকে। সতীপীঠ ফুল্লরাকে নিয়ে একটি প্রতিবেদন এর আগেও পান্থজন কথায় আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা যারা ফুল্লরা মন্দির সম্বন্ধে বিশদে জানতে চান তারা কিন্তু সেখান থেকে ফুল্লরা মন্দিরের সম্পূর্ণ ইতিহাস তুলে ধরা হয়েছে, আপনারা চাইলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর এই পর্বে আমি ফুল্লরা মন্দিরে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পর্বে আমি ফুল্লরা মন্দিরের ইতিহাস অত বিশদে বলছি না, কারণ এর আগের ভিডিওতে আপনারা ইতিহাস জানতে চাইলে সেই ভিডিওটি দেখে নেবেন। মা ফুল্লরাকে কিন্তু দেবী দুর্গা ধ্যানেই পুজো করা হয়। এটি বীরভূমের পঞ্চসতীপীঠের অন্যতম। এখানে দেবীর ওষ্ঠ পড়েছিল, প্রস্তরময় কুর্মাকৃতি সেই ওষ্ঠ কিন্তু রয়েছে মন্দিরের ভেতরেই, একেবারে দর্শন করা যায়। অনেক সতীপীঠে সতীর শিলা দর্শন করা যায় না, সেটি গুপ্ত অবস্থায় থাকে, কিন্তু কিছু সতীপীঠে সেটি ব্যক্ত থাকে। এই ফুল্লরা সতীপীঠে এই যে কুর্মাকৃতির আপনারা শিলাখণ্ডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মা সতীর সেই শিলা। এখানে দেবীর ভৈরব হলেন বিশেষ ভৈরব। আরও দুটি শিব মন্দির রয়েছে মন্দির চত্বরে। শিব মন্দির থেকে একটু এগিয়ে গেলেই এই যে পুকুরটি রয়েছে, এর কিন্তু একটি বিশেষত্ব রয়েছে। কথিত আছে এখান থেকেই হনুমানজি 108টি পদ্মফুল সংগ্রহ করে নিয়ে গিয়েছিলেন শ্রীরামচন্দ্রের অকাল বোধন দুর্গাপুজোর জন্য। আমরা লাভপুর থেকে বোলপুরের দিকে ফিরছিলাম এবং পথেই পরে বীরভূমে আরও একটি সতীপীঠ কঙ্কালীতলা, সেই কারণে আমরা ফেরার সময় কঙ্কালী মায়ের দর্শনও করেছিলাম। এই কঙ্কালীতলারও বিশদ ইতিহাস নিয়ে আমরা এর আগে প্রতিবেদন করেছি, পান্থজন কথায়, তার লিঙ্কও শেয়ার করে দেওয়া হবে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে দিতে পারেন। এই কঙ্কালী মায়ের ভৈরব, রুরু ভৈরব, এই রুরু ভৈরব মন্দিরের পাশেই কিন্তু আরও একটি শিব মন্দির খুব সুন্দর করে তৈরি করা হয়েছে বর্তমানে, সেখানেও রয়েছে শিবলিঙ্গ। আশা করি আমার পুজোর গল্পের অন্তিম পর্বটিও আপনাদের ভালো লেগেছে। যারা আগের পর্বগুলো দেখেননি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা পান্থজন কথা ইউটিউব চ্যানেলে এসে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন।
এর মধ্যে কতগুলো পুজো আপনাদের দেখা আছে আর কোন কোন পুজোগুলো দেখা হয়নি, এবং পরবর্তী আগামী পুজোয় ভ্রমণের লিস্টে আপনারা এই পুজোগুলো রাখতে চান সেই বিষয়ে আমাকে জানাবেন। জানতে পারলে আমার ভালো লাগবে, এবং শেয়ার করে ভিডিওটি অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর এখনও যদি পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন।